বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দুপুরে এই নির্দেশনা দেয় হাইকোর্ট। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর কাল খুলনা ও রাজশাহী বিভাগ এবং ঢাকাসহ 9 জেলার স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে নড়াইলে 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে জ্ঞান হারায় 6 জন। আজ সারা দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দুপুরে। ঢাকায় তাপমাত্রা পারদ উঠেছে 40.3 ডিগ্রিতে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং সাথে আছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রাশেদা কে চৌধুরী, প্রথমে আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে বিষয়টা জানতে চাচ্ছি, গত কয়েকদিন ধরে যখন এই তাপপ্রবাহ শুরু হলো দেশে, এরপর স্কুল বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে, আবার সিদ্ধান্ত পাল্টিয়েছে, আবার আদালতের কথা এসেছে। আজকে আদালতের এক ধরনের নির্দেশনা এসেছে। শিক্ষামন্ত্রী বলছেন আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। সব কিছু মিলে আপনার কাছে এই পুরো বিষয়টাকে একটু সমন্বয়হীনতা বলে মনে হচ্ছে কিনা স্কুল কলেজ খোলা রাখার ব্যাপারে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, এটি একটি আপৎকালীন সময় বলবো আমি। বাংলাদেশ তো আমরা সবাই জানি যে দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় অনেক দূরে গিয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, পরিকল্পনা সবকিছুই বাস্তবায়িত হয়, কিন্তু এটা হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির সময়। কিন্তু আমরা এখন অন্য ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। এই সবগুলো প্রাকৃতিক বিপর্যয়কে তো এক চোখে দেখলে হবে না, আমাদের আবহাওয়াবিদ আর ভালো বলতে পারবেন। কিন্তু যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এত গরমের মধ্যে আমরা শিক্ষা ব্যবস্থাপনাটা কিভাবে চালাবো, সেখানে সমন্বয়হীনতা শুধু বলবো না, আমি যেটা বলতে চাই যে এটা বোধহয় এক ধরনের বাস্তবায়নযোগ্য হয়নি। কারণ আপনি যে কথাটা বললেন যে মারা গেছে শিক্ষার্থী বা অসুস্থ হয়ে পড়েছে, এগুলো কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ছিল। মাধ্যমিক বিদ্যালয়ে তো সুনির্দিষ্ট নির্দেশনা গেছে বন্ধ রাখার জন্য। তাহলে এটা মনিটরিং এর দায়িত্ব কার ছিল? শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দায় এড়াতে পারে না। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমাদের অভিজ্ঞতায় আমরা যতটুকু জানি, আমি তো দীর্ঘ 3 দশক ধরে শিক্ষায় কাজ করি, সেখানে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের একটি নমনীয় স্কুল ক্যালেন্ডারের বিবেচনাধীন ছিল, ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডার। আমি যদি উদাহরণ দিয়ে বলি, এই মুহূর্তে সব অঞ্চলে তো আপনার তাপপ্রবাহ এরকম নাই, কিন্তু সেই সব জায়গায় স্থানীয়ভাবে কেন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না? সিদ্ধান্ত না নিতে পারে একটাই কারণ, যে আমাদের সকল সিদ্ধান্ত অসম্ভব রকম কেন্দ্রীভূত। এই সেন্টার থেকে যেটা দেয়া হবে সেটাই গ্রহণযোগ্য। কিন্তু এটা আরেকটি উদাহরণ, এই যে ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডার, যখন যেখানে যেভাবে প্রয়োজন, বিশেষ করে আপৎকালীন পরিস্থিতিতে, কই বন্যার সময়, ঝড় ঝঞ্ঝার সময় আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র বানাই, এটা উদাহরণ তো আমাদের আছে। সেখানে স্থানীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই জায়গাতেই আমাদের একটু ঘাটতি আছে মনে হয়, শুধুমাত্র সমন্বয়হীনতা না, ঘাটতি আছে আমাদের। আমি আপনার কাছে আবার আসবো, একটু আমি যেতে চাই ডক্টর শামীম হাসান ভূঁইয়ার কাছে, যিনি আবহাওয়াবিদ। তার কাছে জানতে চাই যে এখন যে তাপদাহ বইছে সারা দেশে, ডক্টর ভূঁইয়া, সেটা কি আসলে আমরা আপৎকালীন বিষয়ে ভাববো কিনা, বা নিশ্চয়ই এটা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি গরম? কিভাবে এই আবহাওয়ার বর্তমান পরিস্থিতিকে আপনি বলবেন জনাব ভূঁইয়া? আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। আমি যে প্রশ্নটা করছিলাম যে রাশেদা কে চৌধুরী বলছেন যে এখন যে আবহাওয়াটা এক ধরনের আপৎকালীন পরিস্থিতির মতো, এখন বর্তমানে যে তাপপ্রবাহ বইছে সেটাকে আপনি আপৎকালীন পরিস্থিতির কথা মনে করেন কিনা, বা এমন আবহাওয়া বইছে কিনা, বাংলাদেশ বিরাজ করছে কিনা এখন? ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে এই বর্তমানে যে তাপপ্রবাহ বইছে দেশে, সেটাকে আপৎকালীন সময় বলা যাবে কিনা?
আমি মনে করি যে এটা আপৎকালীন সময়, যদিও এটা প্রায় একটানা 26-27 দিন হয়ে গেছে, জি। কিন্তু এই মুহূর্তে আমরা আমরা যেটা বলেছি যে 2 তারিখ থেকে সিলেট এবং এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে আমাদের নিচের দিকে দক্ষিণে চলে আসবে, আস্তে আস্তে চট্টগ্রাম এবং ঢাকার এদিকেও চলে আসবে। কাজেই এটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা একেবারে দীর্ঘদিন চলবে না। এটা সামনে হয়তো কিছুদিন পরে এটার প্রভাব কমে আসবে এবং এটা আস্তে আস্তে হয়তো অন্তত মে মাসের প্রথম 10 দিন এটা আমাদের সহনীয় পর্যায়ে থাকবে। কাজেই আমার মনে হয় যে 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 সময়টা কিন্তু এখন, এটাও তো বলা হচ্ছে মে মাসে আরেকটি তাপপ্রবাহ বইতে পারে, জি সেটার জি, সম্ভাবনা তো আছে। সেটার সম্ভাবনাও আছে, কিন্তু প্রথম যে সপ্তাহটা, জি। অর্থাৎ 2 তারিখের পর থেকে পর্যায়ক্রমে, 2 তারিখের শুরুতেই কিন্তু ঢাকাতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা নেই। 2 তারিখের 4-5 তারিখের দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যান্য অংশে বিস্তৃতি লাভ করবে এই বৃষ্টিটা। কাজেই অন্তত কিছুদিন আমাদের স্বস্তিদায়ক থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে এখন যে বাকি 2-3 দিন বা যে 2 তারিখের আগ পর্যন্ত যে সময়টা, এটা একটা আপৎকালীন সময়, একেবারে দীর্ঘ সময় নয় যে এটা আমি মনে এই করি যে আপৎকালীন। আপৎকালীন পরিবেশ এই মুহূর্তে আমরা বিরাজ করছে বলে আমরা বলছি, এটা গত কত বছরের মধ্যে এমনটি হলো, কি বলছে আবহাওয়ার অফিসের হিসাবে? এটা গত 10 বছরে আমরা দেখেছি যে এপ্রিল মাসে তাপপ্রবাহ থাকে এবং কোন কোন, আমরা যে 3টা বছর দেখেছি যে এই 3টা বছরে 16 দিন একটানা, কোনোটা হচ্ছে 21 দিন, কখনো 13 দিন, জি। এরকম 3টা বছরে ছিল 10 বছরের ভেতরে। তো সেই হিসেবে এটা একেবারে দীর্ঘতম বলা যেতে পারে, কারণ 26-27 অনেক অনেক দিন অনেক ধন্যবাদ একটানা। জনাব ভূঁইয়া। আমি একটু রাশেদা চৌধুরীর কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বলছিলেন যে এই এই ধরনের পরিবেশে শিক্ষার যেটা সময়সূচিটা পরিবর্তন করা যেতে পারে, ক্লাসে করা যেতে পারে। জনাব ভূঁইয়া বলছিলেন যে এপ্রিল মাসে গত 10 বছরের হিসাব দেখা গেছে খুব গরম থাকছে। তাই যদি হয়, শিক্ষা ব্যবস্থাপনা যারা জড়িত আছেন তারা বিষয়টা আসলে আমলে নেবেন কিনা, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিনা যে এই সময়ে কোন সময়ে বা কম সময়ের জন্য ক্লাস নেওয়া যাবে কিনা, বা ছুটি যদি দিতেই হয় আগে থেকে এক ধরনের পরিকল্পনা করা যেতে পারে কিনা। দেখুন, আমরা পৃথিবীব্যাপী এই ধরনের তো পরিবেশ বিপর্যয় দেখতে পাচ্ছি আগে যেগুলো দেখি। জি। আমাদের জীবদ্দশায় তো আমরা এরকম গরম দীর্ঘদিন চলে এটাও আমরা বলতে গেলে দেখিনি, কিন্তু সেই জায়গায় আমাদের প্রস্তুতিটা নেওয়া খুব দরকার। এই আবহাওয়াবিধি বলতে পারবেন উনি, ডক্টর শামীম, যে এগুলো আরো ঘটতে পারে, কিন্তু আরো হতে পারে। আমাদের প্রস্তুতিটা নিয়ে রাখা খুব প্রয়োজন এবং সেটার জন্য একটা পরিকল্পনা, আমাদের যেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে ওরকম একটা পরিকল্পনা নেওয়া, যে এইরকম পরিস্থিতিতে আমরা যখন যেখানে প্রয়োজন বন্ধ রাখবো, আর না হলে বন্ধ রাখবো না যেখানে প্রয়োজন নেই। কারণটা হলো, আমরা করোনার অভিজ্ঞতা থেকে যদি বলি, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যে শিখন ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে এখনো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করা দরকার, জুন মাসে কিন্তু আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার সামনে, সেগুলোর জন্য শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা, প্রস্তুতি নেওয়া, সবকিছুর একটা বিষয় আছে। কাজেই আমরা সুযোগ পেলেই খোলা রাখবো, এইরকম একটা নমনীয় ফ্লেক্সিবল সিদ্ধান্ত নিয়ে রাখাটা খুবই দরকার। এবং সেটা সর্বত্র না করে যেখানে যেরকম দরকার, এটা একটা বিষয় করা যেতে পারে করোনার সময় যেটা করা হয়েছিল। যেমন ধরেন একটা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন বাংলাদেশকে ভাগ করা হয়েছিল, যে এইখানে করোনার অত প্রকোপ নাই, সেখানেও এরকম একটা কিছু করে আপৎকালীন ব্যবস্থা কি নেওয়া যায়। সেখানেও কি আবার একটা সংকট দেখা দিবে কিনা, যে এই অঞ্চলে শিখন ঘাটতি দেখা দিল, আরেকটি অঞ্চলে দেখা দিল না, বা আরেকটি অঞ্চলে কম দেখা দিল, সেটারও তার সমন্বয় করার প্রয়োজন হতে পারে। ডক্টর ভূঁইয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে সামনে যে আবহাওয়ার যে পরিস্থিতি, যে এই মাস শেষ নাগাদ ঢাকা ছাড়াও অন্যান্য অঞ্চলে বৃষ্টি হবে, ঢাকা হয়তো একটু পরে হতে পারে। আমরা যখন বলছি যে আবহাওয়ার এই অবস্থা পরিবর্তন হচ্ছে, একটা অভিযোগ খুব সার্বিকভাবে সবাই বলছেন যে মূলত এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব সেটিই আসলে পড়ছে। নিশ্চয়ই, কিন্তু জলবায়ু পরিবর্তন যে প্রভাব বা জলবায়ু পরিবর্তন যে কারণ, সবগুলো কারণ হয়তো বাংলাদেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
আমি যদি একটু স্বল্প মেয়াদে আপনার কাছে জানতে চাই যে আসলে কি করলে অন্তত শহর অঞ্চল বা বাংলাদেশের যেসব অঞ্চলে বেশি গরম অনুভূত হচ্ছে সেখানে গরমটা কম অনুভূত হতে পারে, সেরকম কোনো পরামর্শ আছে কিনা আপনার? আনমিউট করতে হবে জনাব ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে। জি। প্রকৃতপক্ষে প্রকৃতিকে বা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, তবে মানুষের কারণে এই জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের কারণে শিল্পোন্নত দেশগুলো যে জি। কার্বন এবং অন্যান্য গ্যাস নিঃসরণ করছে তার কারণেই কিন্তু এই ক্রমান্বয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটি একটি কারণ, এবং এটি কিন্তু একদম গ্রাফের আকারে সোজা স্ট্রেইটে আমাদের দেখতে পাচ্ছি যে ইনক্রিজিং ট্রেন্ড যেটা, সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা নিয়ে তো কাজ চলছে। আপনি জানেন যে এই যাতে কমানো যায় সেটা নিয়ে অনেক কাজ চলছে। তবে বছর যে অতিরিক্ত তাপ হয়েছে সেটা গত বছরও হয়েছে, এবছর আরো একটু বেশি হয়েছে। এটার কারণ কিন্তু এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এটা এল নিনোর একটা প্রভাব রয়েছে। কারণ এল নিনো বছরগুলোতে আমাদের বাংলাদেশের সাথে এল নিনোর যে সম্পর্ক সেটা হচ্ছে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পায় এল নিনো বছরগুলোতে, এবং বৃষ্টিপাত কিছুটা কম হয়, মেঘের যে আচ্ছাদন থাকে এই সময়, যেহেতু সূর্য একেবারে 22.5 ডিগ্রির কাছে চলে এসছে, বাংলাদেশের মাথার উপরে চলে এসছে সূর্য, কাজেই এই সময়টা যে পরিমাণ মেঘ সৃষ্টি হয় এবং এই মেঘের আচ্ছাদনের কারণে যে তাপমাত্রা কিছুটা কম থাকে অন্যান্য বছর, এবছর সেটি হয়নি। কাজেই এবছরে আমরা অতিরিক্ত তাপমাত্রা পেয়েছি। কাজেই বৈশ্বিক উষ্ণতা একটি কারণ, এর সাথে এল নিনোর প্রভাব আর একটা কারণ, কিন্তু এল নিনোর প্রভাব প্রতি বছর হবে না, যেমন পরপর 2 বছর রয়েছে। আমরা মনে করছি যে আগামীতে নিউট্রাল ফেজ বা পরে লা নিনা ফেজে যাবে, তখন এই উষ্ণ আবহাওয়া থাকবে না। অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া, আমি আপনার কাছে আবার আসবো। আমি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর কাছে আরেকবার যেতে চাই। যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি চিন্তা করা যায়, যে অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে বা যে অঞ্চলে উষ্ণ আবহাওয়া পড়ছে, তারা স্থানীয়ভাবে যদি ব্যবস্থা নেওয়া যায়, শ্রেণী কক্ষের ক্লাস হবে কি হবে না এইসব বিষয়ে, আমি বলছিলাম তাহলে কি আরেক ধরনের সংকট তৈরি হবে কিনা? কারণ সিলেবাসটাতে যেটা পড়ানো হয় যেসব সবই তো আসলে কেন্দ্রীভূত, একই সিলেবাস সারা দেশে সবখানে পড়ানো হয়, সেটা তাহলে সংকট যদি হয় সমাধান কিভাবে করা যেতে পারে? দেখুন, আমরা তো এইখানে একটা হচ্ছে স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা করতে, আবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দেখেন দীর্ঘদিন ধরে সরকারের একটা পরিকল্পনার মধ্যেই রয়ে গেছে, চিন্তা ভাবনার মধ্যেই রয়ে গেছে, সেটা হলো যে এক শিফটে করা হবে সব স্কুল। কিন্তু এখন পর্যন্ত প্রাথমিকে 8% স্কুল তো আমরা এক শিফটে করতে পারবো। এক শিফটে যদি করা যায় তাহলে কিন্তু ম্যানেজমেন্টটা সারা বাংলাদেশেই সম্ভব। 7:30 থেকে 10:30 পর্যন্ত করা গেল, ওটা তো সম্ভব হচ্ছে না। আর মহানগরীগুলোতে তো বিশাল বিশাল স্কুল আছে, সব বিশেষ করে মাধ্যমিকে, এগুলো তো 3-4টা সেকশনও আছে, সেইখানে তারা ব্যবস্থা করতে পারেন। কারণ আপনারা হয়তো শুনেছেন শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে যাদের মানে হিট ব্যবস্থাপনা, এসি আছে বা ইত্যাদি আছে, ফ্যান আছে ইত্যাদি, সেখানে তো এক ধরনের সংকট, মানে বৈষম্য তো তৈরি হয়েই আছে। এখানে আরেকটি বৈষম্য, যদি বিকল্প ভাবে আমরা যেতে চাই, এটা মনে রাখা দরকার যে যেখানে লোডশেডিং এর কারণে আমাদের বাচ্চারা স্কুলে টিকতে পারছে না, সেখানে কি করে অনলাইনে যাবে, কি করে টিভি দেখবে, যেখানে লোডশেডিং এ কোনো ইলেকট্রিসিটি কানেক্টিভিটি নাই। এইসব চিন্তা করে একটা পরিকল্পনা করা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদের আগামীতেও হয়তো পড়তে হবে। সুখবর ডক্টর শামীম যেটা বললেন যে আগামীতে হয়তো অত হবে না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ঝঞ্ঝা, এখানে বন্যা ইত্যাদি। আবারও আমি ঘুরে ফিরে বলবো নমনীয় স্কুল ক্যালেন্ডার, কিন্তু সেখানে ওই পরিকল্পনাটা থাকতে হবে যে ক্ষতি হয়ে গেল যে অঞ্চলে সেটা পুষিয়ে নেওয়ার জন্য সেখানে হয়তো শনিবারে খোলা রাখা যেতে পারে, হয়তো একটু দীর্ঘ করা যেতে পারে শ্রেণীকক্ষে পঠন পাঠন। 3টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে কোনো পরিকল্পনায়। শিক্ষার্থীরা এটার জন্য প্রস্তুত কিনা, শিক্ষকরা প্রস্তুত কিনা,
শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত কিনা, না হলে তো এটা বাস্তবায়ন করা যাবে না। ভালো উদ্যোগ নিশ্চয়ই অনেক ধন্যবাদ রাশেদা চৌধুরী আপনাকে। জনাব শামীম হাসান ভূঁইয়া, খুবই সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এবার হয়তো আমরা বলছি খরার কথা বলছি, হয়তো এর আবার শীঘ্রই দেখা যাবে যে অনেক ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখনও তো একটা সংকট হবে। তাহলে এবং শুধু শুধু তো শিক্ষা প্রতিষ্ঠান নয়, ব্যবসা বাণিজ্য যে কোনো কার্যক্রমের কথা চিন্তা করতে হবে। তাহলে ওই বিষয়গুলো আসলে এখন বোধহয় যদি সহনীয় আনতে হয়, সহনীয় করতে হয় এই ধরনের বিরূপ পরিবেশের সাথে, তাহলে বোধহয় আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়াবিদ যারা আছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে। ধন্যবাদ আপনাকে। এইটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি, যেটাকে আমরা বলছি ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট। অর্থাৎ আমরা কত তাপমাত্রা বাড়বে, কত বৃষ্টি হবে, এটার সাথে সাথে আমাদের যে সকল সেক্টরে ইম্প্যাক্ট রয়েছে, যেমন এগ্রিকালচার সেক্টর, ফিশারিজ, লাইভস্টক, স্বাস্থ্যগত সেক্টর, এই সকল সেক্টরে বিভিন্ন দুর্যোগের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট, এটা সব কিন্তু একরকম হবে না। এর জন্য কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রটোকল ডেভেলপ করেছি, যেটা খুব দ্রুতই আমরা করছি, সবগুলো দুর্যোগের জন্যই হয়ে যাবে। আমাদের কিন্তু দাহের জন্য কিছুটা করা হয়েছে, এবং এর কারণেই যে ট্রিগারিং আমরা বলছি যে এই তাপমাত্রার যে থ্রেশহোল্ড, যে টেম্পারেচার, সেটা ক্রস করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়েছে, অ্যাকশনগুলো অ্যাক্টিভ হয়েছে। আপনি দেখেছেন যে এবছর সিটি কর্পোরেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ওনারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, শ্রমজীবী মানুষ যাদের। তো এই ধরনের কিছু অ্যাকশন করলে আমরা জাতিসংঘের যে প্রতিশ্রুতি বা আমাদের সাথে যেটা কথা হয়েছে যে আর্লি ওয়ার্নিং, আর্লি অ্যাকশন, আমরা আশা করব এই কার্যক্রম আবহাওয়া অধিদপ্তর যারা আবহাওয়াবিদ আছেন আপনারা এটা অব্যাহত রাখবেন, তাহলেই আসলে ভবিষ্যতের জন্য কাজকর্ম খুব সহজ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। রাশেদা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে শেষ করতে হচ্ছে।